খেলা যে দর্শক কোন লেভেলে চলতেছে তা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের ক্লিয়ার করব। অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেব। ভিডিওটা একটু বড় হলেও প্লিজ একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমি সাধারণত কাউকে রিকোয়েস্ট করি না, বাট আজকে রিকোয়েস্ট করলাম একটু মনোযোগ দিয়ে দেখবেন। দেখুন, হাদি হত্যা শিকার হয়েছে 12ই ডিসেম্বর এবং ফয়সাল করিম ও আলমগীর শেখ নামে দুইজনকে অভিযুক্ত করা হয়েছে, যেই দুইজন হত্যাকাণ্ডের পরপরই ভারতে পালিয়ে গিয়েছে। পুলিশের তদন্তে আমরা জানতে পারলাম যে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের পলাতক কিছু নেতা এর সঙ্গে জড়িত। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি আওয়ামী লীগ কাউকে মারতেই চায়, সেটা হাদি কেন? জুলাইয়ের আগে আমরা হাদিকে কয়জনে চিনতাম? নাহিদ না কেন, হাসনাত না কেন? এরা তো আওয়ামী লীগের আরো বড় টার্গেট হওয়া উচিত। হাদি কেন? হাদিকে ফয়সাল করিম মেরেছে, কোনো সন্দেহ নেই, কিন্তু ফয়সাল করিম কার কথায় মেরেছে? কে সেই ব্যক্তি? সে কি আওয়ামী লীগ নাকি অন্য কেউ? যে হাদি মারা গেলে যার সবচেয়ে লাভ হয়। এবং ফয়সাল করিমের কাছে যে 218 কোটি টাকা চেক পাওয়া গিয়েছে, সেই চেক কেন ফয়সাল করিম ক্যাশ করতে পারলো না? একটা লোককে মারতে কি 218 কোটি টাকা লাগে? 218 কোটি টাকা দিয়ে তো সিঙ্গাপুর থেকে আরো ভালো ভালো শুটার আনা যায়। এই 218 কোটি টাকা দিয়ে তো আরো অনেকজনকে মারা যায়। এই সব রহস্যের সমাধান হয়তো কখনোই হবে না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে এই হাদির বিচারের দাবিতে কেন আজকে এই ইনকিলাব মঞ্চ যমুনার সামনে আসলো? দেখুন, ইউনূস সরকার হাদি হত্যাকাণ্ডের বিচারের জন্য যা যা করার দরকার করেছে। শুটার ফয়সাল করিম ভারতে পালিয়ে গিয়েছে, ভারত স্বীকারই করতেছে না যে পালাইছে। এখন ইউনূস কি করবে? ইউনূস কি ভারতের সঙ্গে যুদ্ধ করবে? পারবে না তো। শেখ হাসিনার বিচার এত তড়িৎ গতিতে হয়েছে, তারপরেও 1 বছর 1 মাসের মতো সময় লাগছে রায় ঘোষণা করতে। একটা প্রসেস তো আছে। তারপরেও এই হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে দিনের পর দিন তারা শাহবাগ দখল করে রেখেছে। সরকার কিচ্ছু বলে নেই। আরে বাংলাদেশে তো আরো অনেক খুন হয় না? যার যা সে বোঝে। হাদি মারা গেছে, হাদির পরিবার কষ্ট পায়, অন্য মারা গেলে তার পরিবার কষ্ট পায় না? পায় তো। এখন যখন হাদির ভাইকে স্কিল্ড ওয়ার্কার না হওয়া সত্ত্বেও তাকে যুক্তরাজ্যের বার্মিংহাম দূতাবাসে চাকরি দিয়ে পাঠালো, হাদির বউকে 1 কোটি টাকা ক্যাশ আর 1 কোটি টাকার ফ্ল্যাট দিল, তখনও তারা বলে নাই যে আমরা ফ্ল্যাট নিব না, আমরা বিচার চাই। সেটা তো বলে নেই, নিয়েছে কিন্তু। এখন এই যে যমুনা ঘেরাও, নির্বাচনের আর মাত্র 5 দিন বাকি আছে। এখন কি যমুনা ঘেরাও করার সময়? ইউনূস সরকার কি করতে পারতো বলেন? খুনি পালিয়ে গেছে ভারতে। ইউনূস সরকার সেই খুনির বাবা, মা, স্ত্রী, প্রেমিকা সহ 14 গোষ্ঠীকে জেলে ভরে রেখেছে। ইনকিলাব মঞ্চ বলতেছে আমরা বিচার চাই, কিন্তু কোন প্রক্রিয়া বিচার চাই সেটা কিন্তু বলতেছে না। পরে বলল আমরা চাই জাতিসংঘ হিউম্যান রাইটস কাউন্সিল তদন্ত করে দেখুক। ইউনূস সরকার বলল ঠিক আছে বাবা, আজকে শুক্রবার, কালকে শনিবার, রবিবার অফিস খুলুক, তখন আমরা আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের কাছে চিঠি লিখবো। আপনি রবিবার পর্যন্ত সময় দিবেন না? সময় দেয় নাই কিন্তু। সেই হাদি মারা গেল। হাদি মারা যাওয়ার পরে বেগম জিয়া মারা গেল। ইরানে সরকার বিরোধী আন্দোলনে বহু লোক মারা গেল। ভেনেজুয়েলা থেকে মাদুরাকে ট্রাম্প অ্যারেস্ট করে নিয়ে গেল। গঙ্গায় কত পানি গড়ালো। তারপরও হাদি প্রাসঙ্গিক আছে এবং থাকা উচিত। হাদি হচ্ছে বিপ্লবী এবং হাদির জানাজা যেভাবে মানুষ হয়েছে তাতে বোঝা গিয়েছে মানুষ হাদিকে কত ভালোবাসত। এবং জুলাই হত্যাকাণ্ডের কারণে তো আওয়ামী লীগ রাজনীতি থেকে একেবারে অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছেই। হাদির মৃত্যুতে অভিযুক্ত হওয়ার পর আওয়ামী লীগ রাজনীতি থেকে আরো অপ্রাসঙ্গিক হয়ে পড়ল। এখন সেই ইনকিলাব মঞ্চ যমুনার সামনে আন্দোলন করে, যখন নির্বাচনের মাত্র 5 দিন বাকি। এখন আপনারাই বলেন যে ইউনূস সরকারের আর কি করার আছে বলেন আপনি? তারা কি করতে পারে? কিছুই করতে পারে না। এটা কি ইনকিলাব মঞ্চ জানে না? নিশ্চয়ই জানে। তাহলে প্রশ্ন হচ্ছে যে জেনে শুনেও তারা কেন আজকে এই যমুনা অবরোধ করতে গেল? তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ছিল, সেখান থেকে উঠছে, উইঠা যমুনা দিকে রওনা করছে, পুলিশ বাধা দেয় নাই। যখন তারা একদম যমুনার মেইন গেট, সেই গেট খুলে ইউনূসকে তারা ঘেরাও করবে, এটা কি মেনে নেওয়া যায়? তবে এটাও নিন্দনীয় যে পুলিশ অনেক বাড়াবাড়ি করে ফেলেছে, পুলিশ অনেক খারাপ অঙ্গভঙ্গি করেছে, আবার বলে আয় আয় হাদিল্লাস দিমু, এগুলো কিন্তু উচিত হয়নি। এদেরকে থামানোর জন্য আর কি করার আছে আপনি আমাকে বলেন। এখন সে কি প্রশ্ন, এটা কি ইনকিলাব মঞ্চ জানে না যে ইউনূস সরকারের কিছু করার নাই? যেখানে খুনি ভারতে পলাতক, ভারত স্বীকার করতেছে না, খুনির বাপ মা 14 গোষ্ঠীরে জেলে ভরে রাখছে, সেখানে আর কি করার আছে? তো এই ইনকিলাব মঞ্চের ডক্টর ইউনূসের বাসভবন যমুনা ঘেরাও করার কারণটাও কিন্তু অনেক গভীর। আপনি খেয়াল করলে দেখবেন যে ইনকিলাব মঞ্চ কিন্তু জামাত ইসলামেরই আরেকটা অঙ্গ সংগঠন। আমরা দেখেছি অতীতে যে জামাত ইসলাম বা ছাত্র শিবির যখন কোনো কথা বলতে পারতো না, তখন তারা এটা ইনকিলাব মঞ্চ দিয়ে বলাতো। এবং ইনকিলাব মঞ্চের বিভিন্ন প্রোগ্রামে কিন্তু টাকা পয়সা দিত কারা? গণজাগরণ মঞ্চ চালাতে পয়সা লাগতো, ইনকিলাব মঞ্চে কি পয়সা লাগতো না?
গণজাগরণ মঞ্চ তো অনেক লাগতো, ইনকিলাব মঞ্চ অল্প লাগতো, বাট লাগতো তো। সেই টাকাগুলো জামাত শিবিরের ফান্ড থেকে দেওয়া হতো। তো এই ইনকিলাব মঞ্চ ছিল শিবিরেরই একটি অঙ্গ সংগঠন। এবং আজকেই দেখেন, আজকে এই যে যমুনা ঘেরাও করা হলো ইনকিলাব মঞ্চের নামে, সেখানে ইনকিলাব মঞ্চের অল্প কয়েকজন ছাড়া কিন্তু বাকি সব হচ্ছে জামাত শিবিরের। এবং সেখানে জামাত শিবিরের কিন্তু নেতাও ছিল, যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস সালাউদ্দিন আম্মার, তিনি কিন্তু সশরীরে উপস্থিত ছিলেন এবং শিবিরের প্রচুর পোলাপাইন সেখানে ছিল। তাহলে অনেকের মনে একটা ধারণা যে ইনকিলাব মঞ্চ এটা করতেছে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার জন্য, নির্বাচনটাকে বানচাল করে দেওয়ার জন্য, কিন্তু বিষয়টা কিন্তু তার না। ইনকিলাব মঞ্চ একটু আগে ফেসবুক পোস্টে বলেছে যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হতেই হবে। তাহলে এখন প্রশ্ন করতে পারেন যে ভাই, ইনকিলাব মঞ্চ যেখানে জানে যে ইউনূস সরকারের হাদির হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারে এর বেশি কিছু করার নাই, তাহলে ইনকিলাব মঞ্চ যদি নির্বাচন ভণ্ডুল হোক তা নাই চায়, তাহলে ইনকিলাব মঞ্চ কেন তারা ইউনূসের বাসভবন ঘেরাও করতে গেল? কোনো কারণ দেখি না। এই যে ইনকিলাব মঞ্চ ডক্টর ইউনূসের বাসভবন যমুনা ঘেরাও করতে গেল এবং গিয়ে পুলিশের হাতে মার খেলো, এর পেছনেও কিন্তু রয়েছে জামাত ইসলামের পরামর্শ। জামাত ইসলাম পরামর্শ দিয়েছে যে তোমরা গিয়ে যমুনা ঘেরাও করো। এখন প্রশ্ন করতে পারেন যে তাহলে জামাত কি চায় নির্বাচন না হোক? জামাতের আমির তো আজকেও বিভিন্ন জায়গায় অনেক ভাষণ দিয়ে বেড়ালেন, অনেক জনসভা করলেন, পথসভা করলেন। তাহলে কি জামাত চায় নির্বাচনটা পিছিয়ে যাক? না দর্শক, জামাতও চায় না নির্বাচনটা পিছিয়ে যাক। তাহলে সে একই প্রশ্ন যে তাহলে জামাত কেন ইনকিলাব মঞ্চকে পরামর্শ দিল যে হাদি হত্যার বিচারের দাবিতে যমুনা ঘেরাও করার জন্য? এর পেছনে কারণটা কিন্তু আরেকটু গভীর। এটা হচ্ছে বিএনপি। বিএনপি অলরেডি ইউনূস সরকারকে বলেছে আপনার কিছু উপদেষ্টা তারা নিরপেক্ষ নন, তারা সরাসরি জামাতের পক্ষে কাজ করতেছে, সুতরাং এদেরকে রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, সুতরাং এদেরকে আপনার বাদ দিতে হবে। এদের মধ্যে আছে বাণিজ্য উপদেষ্টা বশির, তারপর জ্বালানি উপদেষ্টা ফয়জুল কবির, তারপরে পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান, গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান, তার ভাই নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পিএস মোস্তান বিল্লাহ জহির, নুর ইসলাম ভুইয়া ছোটন, তারপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা খোদাবক্স, যিনি এখন অবশ্য নাই, এখন চাকরি থেকে বাদ হয়ে গিয়েছে, বাট তারপর ওনার প্রভাব আছে। তো এদেরকে নির্বাচনের অন্তত 96 ঘন্টা আগে এই উপদেষ্টাদেরকে পদত্যাগ করতে বলা হবে, অথবা পদত্যাগ না করলেও এদেরকে এক প্রকার গৃহবন্দী করে রাখা হবে যাতে তারা নির্বাচনে প্রভাব বিস্তার করতে না পারে। কাজী আপনি ডক্টর ইউনূস, আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর, মোস্তফা সরোয়ার ফারুকী সহ এরা থাকতে পারবে, সমস্যা নেই, বা অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ এরা থাকতে পারবে, কিন্তু এই কয়জন থাকতে পারবে না। এখন হয়তো আপনি ইউনূস বলতে পারেন যে আমি তাহলে এই অল্প কয়জন উপদেষ্টা নিয়ে চলবো কিভাবে? সেই সমাধানও কিন্তু বিএনপি দিয়ে দিয়েছে। বিএনপি বলেছে যে যদি আপনার এই অল্প কয়েকদিনের জন্য উপদেষ্টা দরকার হয়, তাহলে অধ্যাপক রহমান সোবানকে নিতে পারেন, সুলতানা কামালকে নিতে পারেন, অর্থনীতিবিদ সাবেক উপদেষ্টা হোসেন জিলুর রহমানকে নিতে পারেন, এইরকম আপনি নিতে পারেন। কিন্তু এই কয়জন উপদেষ্টাকে আপনার বাদ দিতেই হবে, কারণ এরা জামাতের পক্ষে কাজ করতেছে। তো এই কথা তো অবশ্যই জামাতের কানে গেছে, কিন্তু পক্ষান্তরে জামাত ইসলাম মনে করে যে এই কয়জন উপদেষ্টা আসলে নিরপেক্ষ এবং এদের কারণেই বিএনপি সরকারের উপর প্রভাব বিস্তার করে নির্বাচনে সুবিধা নিতে পারতেছে না। এই কারণে বিএনপি ইচ্ছাকৃতভাবেই এই উপদেষ্টাদের উপর জামাতের ট্যাগ লাগিয়ে দিয়েছে। তো এই যখন অবস্থা, তখন জামাত চিন্তা করলো যে বিএনপি যেই সকল উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ এনেছে এবং ইউনূসকে চাপ দিচ্ছে তাদেরকে পদত্যাগ করিয়ে দেওয়ার জন্য, যাতে এটা ইউনূস করতে না পারে, এর জন্য ইউনূসকে অন্যভাবে চাপ দিতে হবে। তখনই এই ইনকিলাব মঞ্চকে পাঠানো হলো যমুনার সামনে হাদি হত্যার বিচারের দাবিতে, এবং সেখান থেকে তারা চলে গেল শাহবাগেও কিন্তু তারা করলো। এবং একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে বর্তমান সরকারের উপদেষ্টারা কিন্তু তীব্রভাবে দ্বিধাবিভক্ত। এক গ্রুপে আছে ফয়জুল কবির, রেজওয়ানা হাসান, আদিলুর রহমান, খলিলুর রহমান ইত্যাদি। আরেক গ্রুপে আছে তৌহিদ হাসান, আসিফ নজরুল, সালাউদ্দিন আহমেদ, মোস্তফা সরোয়ার ফারুকী। কাজেই এই ইউনূস সরকারের উপদেষ্টারা পুরো এটা দুইটা ভাগে বিভক্ত, এবং এর সুযোগ নিচ্ছে কিন্তু এই বিএনপি জামাত, এই দুই দলই, এবং উভয় দলই চায় সরকারের উপর প্রভাব বিস্তার করার জন্য যে যেভাবে পারে। তো সেই প্রভাব বিস্তারের উদাহরণই হচ্ছে যে বিএনপি চায় এই সকল উপদেষ্টাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা, ভোটের আগেই এইসব উপদেষ্টাদের ভোটের অন্তত 96 ঘন্টা আগেই পদত্যাগে বাধ্য করা, এবং বাধ্য করে নতুন কজন উপদেষ্টা নিয়োগ দেওয়া, এবং সুপারিশও করেছেন যে
অধ্যাপক রেহমান সোবাহান, সুলতানা কামাল, হোসেন জিল্লুর লাগলে নিতে পারে, এটা বিএনপির সুপারিশ। আর জামাতের কথা হচ্ছে যে না, সরকার যেভাবে আছে এভাবেই থাকবে এবং এই সরকারই একটি সুষ্ঠু নির্বাচন করবে। কাজেই ডক্টর ইউনূস যাতে বিএনপির কথা মেনে এই অভিযুক্ত উপদেষ্টাদেরকে বাদ দিতে না পারে, এর জন্যই জামাত ইসলাম ইনকিলাব মঞ্চকে দিয়ে এই যমুনা ঘেরাও করে দিনভর একদম একটা পরিস্থিতিকে গরম করে, যেখানে নির্বাচনের 5 দিন বাকি, যেখানে আলাপ আলোচনা সংবাদ সব হওয়া উচিত নির্বাচন কেন্দ্রিক, সেখানে সেটা না করে পুরো সারাটা দিন ধরে এই খবরই চললো যে ইনকিলাব মঞ্চের উপর পুলিশ মারধর করেছে। জামাত মনে করতেছে যে পুলিশ যতই মারধর করবে ইনকিলাব মঞ্চের উপর, ততই জনগণের সিম্পিতিটা বাড়বে ইনকিলাব মঞ্চের উপর। এবং এই ইনকিলাব মঞ্চ এবং জামাত ইসলাম তারা কিন্তু একে অন্যের সমর্থক এবং একে অন্যের সহযোগী। তো এই কারণেই এই পরিস্থিতি। তবে দর্শক, আমি এখনো জানি না ডক্টর ইউনূস আসলে এই ফয়জুল কবির, রেজওয়ানা হাসান, আদিলুর রহমান, মোস্তাইন জহির বিল্লাহ এদেরকে আসলেই বাদ দিবেন কিনা আমি এখনো জানি না। নির্বাচনের 96 ঘন্টা আগে একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করেন কিনা সেটা দেখার জন্য আমাদেরকে আরো অপেক্ষা করতে হবে। তবে একটা কথা বলে রাখি, সামনের 5টা দিন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই 5টা দিনে অনেক কিছু ঘটবে। নির্বাচন হবে কি হবে না, হলে কি হবে, আবার হলে কোন দল কি পরিমাণ প্রভাব বিস্তার করবে, এই সব কিছু কিন্তু এই সামনের 5টা দিনের কর্মকাণ্ডের উপরেই কিন্তু নির্ভর করবে এবং পরিবর্তিত হবে। দর্শক, আপনাদের মতামত জানতে চাই। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।